আন্দোলন তো আমরা সবাই মিলে করেছি। আমরা শুধু জুলাই আন্দোলনেই শরিক ছিলাম না, গত 15-16 বছর আমাদের ত্যাগ শিকার, আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের গাম, আমাদের পাশ থেকে শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা অত্যাচারিত, নির্যাতিত, জেলে ছিলাম। নেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এখনো তার উপদেশ, তার পরামর্শে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত। আমরা ইতিমধ্যে দেশ গড়ার কাজে নেমে পড়েছি। অপমান, অপদস্থ এবং মিথ্যা মামলা সাজা দিয়ে জেলখানায় তাকে দীর্ঘদিন কারাগারে অন্তরীণ রেখেছেন। সেখানে তিনি একটা স্যাঁতস্যাঁতে ঘরে ছিলেন এবং দীর্ঘদিন সেখানে থাকা অবস্থায় তিনি অসুস্থ হন। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং অসুস্থ অবস্থায়ও তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। কিছুদিন আগে তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে আছেন। তবে তিনি অসুস্থ এখন থাকলেও তার যথেষ্ট মনোবল আছে এবং সাহস আছে, আলহামদুলিল্লাহ। তার পরামর্শ এবং উপদেশ গ্রহণ করেই রফিকুল ইসলাম জামান তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। আমি গতকালকে যখন আপনাদের টেলিফোন পেলাম তখনই শুনেছি তিনি নিউমোনিয়া আক্রান্ত এবং রাজধানীর এবারকে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের ধর্ম বিষয়ক সম্পাদককে এই কথাটা কি আমি বলার চেষ্টা করেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং খুব রিসেন্টলি পত্রপত্রিকাও লক্ষ্য করেছেন যে দেশ গড়ার কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হলে কিভাবে চলতে হবে সেই পরামর্শগুলো তিনি দিয়েছেন। গত 13 তারিখ লন্ডনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল, এই বৈঠকটি বলে দেয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি যে একটা পরামর্শ ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন, এটা আমরা লাইভে দেখেছি। এবং একটা বৈঠক যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুন্দরভাবে হয়েছে এটা আমরা দেখেছি, লক্ষ্য করেছি। এবং একটা যৌথ ঘোষণা, বিবৃতি, সেখানে বাংলাদেশের কথা, বাংলাদেশের গণতন্ত্রের কথা, বাংলাদেশের জনগণের কথা সেখানে উল্লেখ ছিল। লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না এবং এটা নিয়ে বক্তব্য দিব এটারও প্রয়োজন ছিল না। কেন, কি কারণে, কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাহিরে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন, আপনারা লক্ষ্য করেছেন, জাতিসংঘে গিয়েছেন। জাতিসংঘে গিয়ে সেখানে যারা বিগত জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তাদের প্রশংসা করেছে এবং আন্দোলন সংগ্রামে যে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কথাটিও ব্যক্ত করেছেন। আমরা বিএনপি দেশে বসে এর প্রতিবাদ করি নাই। মামলা খেয়ে আমরা বাসা বাড়িতে থাকতে পারি নাই।
কিন্তু আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেও এই আন্দোলন সংগ্রাম থেকে সরে যায়নি। আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, বীর দর্পে ছিলাম, খালেদা জিয়ার নেতৃত্বে ছিলাম, তারেক রহমানের নেতৃত্বে ছিলাম, তারেক রহমান দেশের বাইরে তার গাইডেন্সে ছিলাম। এই তারেক রহমান তিনি আমাদেরকে শুধু একত্রিত করেন নাই, দেশবাসীকে এই আন্দোলন করার জন্য একত্রিত করেছেন, সকল দলের জন্য কথা বলেছেন। কোন প্রেক্ষাপটে তারেক রহমান দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? কারণ আমরা তো আন্দোলনটা করেছি একটা টার্গেটে পৌঁছার জন্য। সবাই মিলে আন্দোলন করেছে, সবাই মিলে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশটাকে নতুনভাবে নির্মাণ করার জন্য। তাহলে আজকে এই যে জামাতের আমির সাহেব একসঙ্গে জেলে ছিলাম, ডাক্তার শফিক রহমান একসঙ্গে জেলখানায় ছিলাম কাশিমপুরে দীর্ঘদিন। আমরা তার সঙ্গে সার্বক্ষণিক কথাবার্তা বলেছি, আন্দোলন সংগ্রামের কথা বলেছি, জেলখানায় একসঙ্গে খেয়েছি, একসঙ্গে নামাজ পড়েছি। 28 তারিখে আমরা সবাই জেলে ছিলাম, 28 তারিখে আমরা অনেকেই মাঠে ছিলাম। এই 28 তারিখে আমরা জেলখানায় বসে আমরা ওইখানে প্রতিনিয়ত প্রেক্ষাপটগুলো দেখেছি, কার ভূমিকা কি ছিল। তাহলে জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কম করে 10 বার বসেছেন, জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন। সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সবকিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক সেই বৈঠক কিন্তু তারেক রহমান থাকতে পারেন নাই। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক হতো। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন ইনশাআল্লাহ। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি, সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না। তবে দেখেন, আমরা বলেছি এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে? যার কারণে তারেক রহমান 2018-র পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছে যে আমরা এদেশে কোনো সুযোগ পেলেও আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম। তিনি তার উদারতার কথা বলেছেন, তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছে। তাহলে আজকে এই বৈঠকে কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শোভা পায় না, এটা হয় না, এটা চলে না। তাই এখনো সময় আছে। আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের জন্য সবাইকে এক মঞ্চে, সবাইকে একটা প্রেক্ষাপটে, একটা অবস্থানে, একটা ঐক্যে, শুধু ঐক্যের ভিত্তিতে আমাদেরকে চলা উচিত। এবং সেই ঐক্য
আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সম্ভব। যারা করেছেন তাদের রাজনীতির মধ্যে সে আহ্বান আছে, আমরা এই আহ্বানকে শ্রদ্ধা জানাতে চাই, এই আহ্বান নিয়ে আমরা চলতে চাই। কারণ আমাদের সবার টার্গেট একটা, যে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। তাহলে আজকে সেখান থেকে সরে যাওয়া এবং সেই কথার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা, আমি মনে করি গণতন্ত্রের ভিত দুর্বল হবে। সেই দিকে না গিয়ে সবাইকে আমরা আহ্বান জানাই, আগামী যে নির্বাচন, সেই নির্বাচন উৎসবমুখর হওয়া দরকার, সেই নির্বাচন নিরপেক্ষ হবে, সেই চেষ্টা থাকা দরকার, সেই কথাগুলো আসার দরকার। আমাদের অনেক রাজনৈতিক দল বলেছেন যে এপ্রিল উপযুক্ত সময় নয়, রোজার আগে উপযুক্ত সময়, এবং আমাদের চেয়ে বেশি জামাত ইসলামী নেতৃবৃন্দ বলেছেন, বারবার বলেছেন। তাই আজকে একটা পার্টিকে, একটা দলকে বিশেষভাবে বলতে চাই না। বিএনপির আহ্বান সকল দলের প্রতি, বিএনপির আহ্বান সকল মানুষের প্রতি। এই জাগ্রত জনতা যেভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আগামী নির্বাচনে সেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব।